হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমি তহমিনা তাহরিম ইস্তি। ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের আজকের ক্লাসে আমরা অ্যালগরিদম সম্পর্কে শিখব। আচ্ছা, আপনাদেরও কি আমার মতো পড়তে বসার আগে এক কাপ চা খেতে খুব ইচ্ছা করে? তাহলে চলেন পড়া শুরু করার আগে আমরা এক কাপ চা বানানো শিখি। চা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ দরকার তা আমরা সবাই জানি। প্রথমে আমাদের একটু গরম পানি দরকার, তাই না? এরপর আমাদের কিছু চাপাতি বা টি ব্যাগ দরকার। এরপর আমাদের সুগার দরকার আর কিছু মিল্ক দরকার, তাই না? এই উপকরণগুলো দিয়ে কিভাবে আমরা চা বানাতে পারি চলেন তার রেসিপিটি স্টেপ বাই স্টেপ আকারে দেখে নিই। তো এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি যে সর্বপ্রথম একটা কাপের মধ্যে আমরা একটা টি ব্যাগ নিলাম, তারপর তাতে কিছু গরম পানি অ্যাড করব, এরপর কিছু মিল্ক বা সুগার অ্যাড করব। পরের ধাপে আমরা কি করব সেটাকে কিছুক্ষণ মিক্স করব। মিক্স করার পর আমরা চাটা এনজয় করতে পারবো। এই যে চা বানানোর রেসিপিটি আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আকারে বর্ণনা করলাম, এটাই মূলত অ্যালগরিদম। আমরা চা বানানোর অ্যালগরিদম শিখলাম। কি বিষয়টা খুব মজার না? তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখবো এক নজর দেখে নেই। প্রথমে শিখবো অ্যালগরিদম কাকে বলে, তারপর শিখবো অ্যালগরিদম রচনার জন্য আমাদের কি কি শর্তগুলো জানতে হবে। অ্যালগরিদমের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর অ্যালগরিদমের কিছু উদাহরণ দেখব এবং সব শেষে জানবো এই অ্যালগরিদমগুলো প্রযুক্তিতে কিভাবে ব্যবহার করা হয়। আমরা একটু আগেই যে চা বানানোর রেসিপিটি দেখে আসলাম, তারই আলোকে বলতে পারি অ্যালগরিদম হলো কোনো সমস্যা সমাধানের সুনির্দিষ্ট ধারাবাহিক নিয়মাবলী। এটি মূলত কি করা হয়? সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয়। অ্যালগরিদম কথাটি সর্বপ্রথম একজন মুসলিম গণিতবিদ মুসা আল খারিজমি নবম শতকের দিকে ব্যবহার করেন। অ্যালগরিদম লিখতে গেলে আমাদেরকে কিছু শর্ত মানতে হয়। শর্তগুলো কি কি? অ্যালগরিদমকে অবশ্যই সহজবোধ্য হতে হবে। তারপর অ্যালগরিদমের প্রতিটি ধাপ স্পষ্ট আর অর্থবোধক হতে হবে। এরপর অ্যালগরিদমে যে আমরা ধাপগুলো নিয়ে কাজ করব, সেই ধাপগুলো অবশ্যই কি করতে হবে? সসীম সংখ্যক হবে। তার মানে আমরা আনলিমিটেড স্টেপ নিয়ে কাজ করতে পারবো না। এরপর আমাদের অ্যালগরিদমের মধ্যে কিন্তু কখনোই প্রোগ্রামিং কোড বা প্রোগ্রামিং আমাদের যে কোডগুলো থাকে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, কোনো ধরনের কোডই আমরা অ্যালগরিদমের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো না। এই শর্তগুলোর উপর ভিত্তি করে অ্যালগরিদমের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি কি? অ্যালগরিদমের নির্দিষ্ট সংখ্যক ইনপুট থাকবে, তারপর অ্যালগরিদমের নির্দিষ্ট সংখ্যক কিছু ধাপ বা স্টেপ থাকবে, এরপরে ধাপসমূহ সহজবোধ্য হবে, নির্ভুল হবে আর সংক্ষিপ্ত হতে হবে। অ্যালগরিদম যে আমরা লিখবো, এই লেখার সময়কাল বা নির্বাহের সময়কাল নির্দিষ্ট হতে হবে। ধরেন আপনি কোনো সমস্যার সমাধান করতে চাচ্ছেন, সেই সমস্যার সমাধান আপনি অনন্তকাল ধরে করে গেলেন, আসলে কি সেটার কোনো ফলাফল আমরা পাবো না। এই জন্য আমাদের অ্যালগরিদম লেখার যে সময়কাল সেটা কি হতে হবে? নির্দিষ্ট হতে হবে। অ্যালগরিদমের বাস্তবায়নের জন্য আমরা যে মেমোরিটা ব্যবহার করব, সেই মেমোরিটা মিনিমাম হতে হবে। আর প্রতিটি অ্যালগরিদমের নির্দিষ্ট সংখ্যক আউটপুট থাকবে। আর প্রতিটি অ্যালগরিদমে প্রোগ্রামের সমাপ্তি স্পষ্ট করবে। তার মানে আমরা যে অ্যালগরিদম স্টার্ট করব এবং সবার শেষে কাজ শেষ করার পর এন্ড করব, এটা অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এই যে আমরা শর্তগুলো জানলাম আর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানলাম, এর উপর ভিত্তি করে চলেন আমরা অ্যালগরিদমের কয়েকটা উদাহরণ দেখে নিই। তো প্রথম উদাহরণটা কি আছে? দুইটি সংখ্যার যোগফল বের করার অ্যালগরিদম লিখো। তো দুইটি সংখ্যার যোগফল বের করার অ্যালগরিদম লেখার আগে দেখি আমরা এটা সমাধান করি অঙ্কের মাধ্যমে। দুইটি সংখ্যা কি? আমি প্রথমে এক্স নিলাম, এক্স এর মান নিলাম 5 আর আরেকটা সংখ্যা নিলাম ওয়াই, ওয়াই এর মান নিলাম 3। তাহলে দুইটি সংখ্যার যদি যোগ করি তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে? 5 প্লাস 3, তাই না? কত? 8। এই যে ম্যাথটা আমরা করলাম, এই ম্যাথটা যখন আমরা অ্যালগরিদমের মাধ্যমে লিখতে যাব বা দেখাতে যাব, তখন কিভাবে লিখতে পারি? প্রথমে আমাদের অ্যালগরিদমে অবশ্যই স্টেপ লিখতে হবে, তাই না?
তাহলে স্টেপ বাই স্টেপ আকারে যেহেতু আমাদের কাজ করতে হয়, যেটাকে আমরা বলেছিলাম ধারাবাহিকভাবে সমাধান করা, তাই প্রথমেই আমরা স্টেপ 1 এ কি করব, প্রোগ্রামটা যে আমরা অ্যালগরিদম যে শুরু করলাম সেটা লিখব, যে স্টার্ট। তারপরে স্টেপ 2 তে কি থাকবে, আমরা যে দুইটা নাম্বার নিলাম, তাই না, যে দুইটা সংখ্যা তো নিতে হবে আমাদের যোগফল করার জন্য। দুইটা সংখ্যা কি কি, তাইলে ইনপুট নিব কি x আর y। আমাদের আরো একটা জিনিস ইনপুট নিতে হবে, এই যে দুইটা সংখ্যা যে আমরা যোগ করলাম, যোগফল রাখার জন্য আমাদের আর একটা ইনপুট নিতে হবে, যে সাম। এরপর আসেন পরবর্তী স্টেপ। পরবর্তী স্টেপে আমাদের ক্যালকুলেশন করতে হবে কি, সাম ইকুয়াল x প্লাস y। পরের স্টেপ কি হবে, সামেশন যেহেতু হয়ে গেছে তাহলে আমাদের আউটপুট দেখাতে হবে বা রেজাল্ট দেখাতে হবে। তো এখানে আপনি আপনার যেটা ইচ্ছা সেটা লিখতে পারেন, যে আউটপুট অথবা শো দ্য রেজাল্ট অথবা শুধু রেজাল্ট। এই যে আমাদের রেজাল্ট দেখানোর পর কি কাজ শেষ হয়ে গেছে না? না, অ্যালগরিদম লেখা কিন্তু আমাদের শেষ হয়নি। অবশ্যই আমরা অ্যালগরিদম লেখা শেষ হয়ে গেলে তার সমাপ্তি ঘোষণা করব, যে তোমার এখন কাজ শেষ, ছুটি। তো এটা আমরা কি লিখব, এন্ড অথবা স্টপ লিখে অ্যালগরিদমকে জানাবো যে তোমার কাজ শেষ। ঠিক আছে? তাহলে আশা করি অ্যালগরিদমের এই উদাহরণটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। অ্যালগরিদমকে আরো সহজভাবে বোঝার জন্য আমরা আরেকটি উদাহরণ দেখে নিই। দ্বিতীয় উদাহরণে কি বলা হয়েছে, যে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার অ্যালগরিদম। দুইটি সংখ্যা যদি আমরা নিই, যে x সমান সমান 5 নিলাম আর y সমান 2 নিলাম, তো এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় আর কোন সংখ্যাটা ছোট, যে সংখ্যাটা বড় হবে সেটা প্রিন্ট করবে। এটা আমরা অ্যালগরিদম আকারে দেখাতে চাইলে কিভাবে লিখতে পারি, যে প্রথমে আমাদের স্টেপ 1 কি করতে হবে, অ্যালগরিদমকে জানাতে হবে যে তুমি কাজ শুরু করো, এই জন্য আমরা স্টার্ট লিখলাম। পরবর্তীতে যেহেতু দুইটা সংখ্যার কথা বলা হয়েছে তাই দুইটা আমরা ইনপুট a আর ইনপুট b নিলাম। তার পরবর্তীতে আমাদের এখন কম্পেয়ার করতে হবে, যে আচ্ছা আমি এটা এই লিখে দিই, এটা a আর এটা b। তো এখন এই a আর b এর মধ্যে আমরা যদি কম্পেয়ার করি যে এর মধ্যে কোনটা বড়, তো প্রথমে আমি ধরে নিলাম যে a b এর থেকে বড়। যদি a b এর থেকে বড় হয় তাহলে আমাদের প্রিন্ট করবে কি, এটাকে প্রিন্ট করবে। এর মান কত, 5, তাই না? যদি তা না হয়, যদি এর থেকে b বড় না হয়, তাহলে দুইটা সংখ্যার মধ্যে একটা বড় না, তার মানে যেটা বাকি আছে সেটা অবশ্যই বড়, তাহলে সেই পরের সংখ্যাটাই প্রিন্ট করবে। সেই কথাটাই এখানে ইফ এলস কন্ডিশনের মধ্যে আমাদের দেখানো হয়েছে। প্রথমে বলা হয়েছে যে a b এর চেয়ে যদি বড় হয় তাহলে আমরা ধরে নিলাম লিখব কি, লার্জ ইকুয়াল a, আর সেটাকে আমরা কি করব, এটাকে আমরা প্রিন্ট করে দিব। যদি তা না হয়, যদি a এর মানটা এখানে 2 হতো আর b এর মানটাই যদি 5 হতো, তাহলে কি অবশ্যই b টা বড় হতো, তার মানে আমাদের তখন এই শর্তটা স্যাটিসফাই করতো, তাই না? এবং আমরা b প্রিন্ট করতাম। তাহলে তো আমরা কম্প্যারিজন করে রেজাল্ট পেয়ে গেলাম। এখন আমাদেরকে রেজাল্ট ডিসপ্লে করতে হবে, যে শো দা রেজাল্ট। এরপর যখন কাজ শেষ হয়েছে তখন তো আমাদের অ্যালগরিদমকে আবার বলতে হবে যে তোমার কাজ শেষ, তাই লাস্ট স্টেপে আমরা এন্ড লিখে দিব। আশা করি অ্যালগরিদমের উদাহরণ সম্পর্কে এখন আপনাদের ধারণা হয়েছে। এছাড়াও আপনারা নিজেরা কয়েকটি উদাহরণ প্র্যাকটিস করতে পারেন, যেমন 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি খুঁজে বের করার, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার, এছাড়াও আরো অনেক আছে, যে লিপ ইয়ার বের করার। আমরা যে কোনো প্রোগ্রামিং প্রবলেমগুলো অ্যালগরিদম বের করতে পারি। এখন আমরা যে বিষয়টি জানবো তা হলো প্রযুক্তিতে অ্যালগরিদম কি কাজে বা কিভাবে ব্যবহার করা হয়। তো সর্বপ্রথম যেটা আছে তা হলো গুগল পেজ র্যাঙ্ক করা। আমরা প্রতিদিনই গুগলে অসংখ্য প্রশ্ন করি, তাই না? অসংখ্য জিনিস খোঁজার চেষ্টা করি। তো গুগল আমাদের প্রশ্ন জানার পর সে একটা পেজের মধ্যে অনেকগুলো অ্যান্সার দেয়, তাই না? এই যে কোন অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা তো গুগল নিজে খুঁজে বের করে। খুঁজে বের করে আমার প্রশ্নের উত্তরটা সে আমাকে ডিসপ্লে করে। তো এই যে আমার প্রশ্নের উত্তর যে সে খুঁজে বের করছে, এটার জন্য একটা জনপ্রিয় টেকনিক আছে। আমরা সবাই সেই টেকনিক সম্পর্কে নাম জানি, যে
SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই কাজটা করার জন্য অ্যালগরিদম অ্যাপ্লাই করা হয়। পরবর্তীতে আছে এনক্রিপশন ব্যবস্থা। ধরেন আপনি আপনার কোনো ফ্রেন্ডকে মেসেজ পাঠাচ্ছেন ইন্টারনেটের সহযোগিতায়। মেসেজ পাঠানোর সময় মাঝপথে অন্য কোনো রিসিভার আপনার মেসেজটি পড়ে নিল, এটা আপনার জন্য খুবই বিব্রতকর একটা পরিস্থিতি, তাই না? তো এই সমস্যা সমাধান করার জন্য কি করা হয়, এই এনক্রিপশন ব্যবস্থার আবিষ্কার করা হয়। এই এনক্রিপশন ব্যবস্থার বা যে সিস্টেমগুলো আছে বা যে মেথোডোলজিগুলো আছে সেটা বানানোর জন্য বিভিন্ন ধরনের অ্যালগরিদম ফলো করা হয়। এই যে বিভিন্ন অ্যালগরিদম ব্যবহার করে এনক্রিপশন ব্যবস্থা তৈরি করা হয়েছে, সেই সিস্টেমেরই ফলাফলস্বরূপ আপনি যার কাছে SMS পাঠাতে চাচ্ছেন বা মেসেজ পাঠাতে চাচ্ছেন সে সেটা রিসিভ করতে পারছে। পরে আসেন ত্রুটি সংশোধন। আমরা রেগুলারই আমাদের কাজের মধ্যে ভুল করি, আমরা লেখার সময় ভুল করি, আমরা পড়ার সময় ভুল করি, বা যে কোনো কাজে যখন আমরা ভুল করি তখন হয় কাজটাকে আবার প্রথম থেকে শুরু করি, তা না হলে যেখানে ভুল হয়েছে সেটা বাদ দিয়ে আবার শুরু করি, তাই না? তো এই যে ত্রুটি সংশোধন, আমরা যখন কোনো সিস্টেম ডেভেলপ করি বা আমাদের যখন কোনো প্রোগ্রামিং এর মধ্যে ভুল হয় তখন আমরা কি করি, সেই ভুল অংশটাকে কিভাবে সংশোধন করে আবার শুরু করা যায় এটার জন্য বিভিন্ন ধরনের টেকনিক বা টেকনোলজি বা বিভিন্ন ধরনের সিস্টেম ডেভেলপ করা হয়েছে, সেখানে অ্যালগরিদমের ব্যবহার করা হয়। এবং সব শেষে ডেটা কালেকশন। বর্তমানে আমাদের এই যে সময়টাতে আমাদের প্রতিদিন অহরহর ডেটার ইনফরমেশন নিয়ে আমরা কাজ করছি। এই ডেটার ইনফরমেশনগুলোকে কালেক্ট করে রাখা এখনকার সময় একটা খুব বড় চ্যালেঞ্জ, তাই না? তো এই ডেটাগুলোকে কিভাবে সঠিকভাবে আমরা কালেক্ট করে রাখতে পারি বা সংরক্ষণ করে রাখতে পারি তার জন্য বিভিন্ন ধরনের অ্যালগরিদম ব্যবহার করা হয়। তার মধ্যে একটা জনপ্রিয় মাধ্যম আছে, তা হলো জিপ করা। ফাইল জিপ করে আমরা একজন আরেকজনকে পাঠাই না, একসাথে যখন অনেকগুলো ডেটা পাঠাই কাউকে তখন আমরা কি করি, সেটাকে জিপ ফাইল করে দিই। এটাও কিন্তু একটা ডেটা কম্প্রেশনের মাধ্যম, এখানেও অ্যালগরিদম ব্যবহার করা হয়। এছাড়াও আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যত কাজ করি সবগুলোকে আমরা অ্যালগরিদমের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। আশা করি আজকের ক্লাসে আপনাদেরকে অ্যালগরিদম সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি। পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের অন্য কোনো টপিক নিয়ে। আজকের ক্লাস সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।